আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খেলাফত প্রতিষ্ঠার নামে ভাওতাবাজি হচ্ছে না তো? আমার মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখা প্রয়োজন। না হয় আমার বক্তব্যে আপনারা ভুল বুঝবেন এবং ভুল ধারণা করবেন আমাকে। সত্যিকার অর্থে ইসলামিক শরিয়া আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এবং খেলাফত প্রতিষ্ঠা ছাড়া পরিপূর্ণ ইসলামিক আইন প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু আমাদেরকে একটু জানা প্রয়োজন যে সত্যিকার অর্থে ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে কোন রাষ্ট্রে প্রকৃত খেলাফত প্রতিষ্ঠিত আছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবে কিছুটা ইসলামিক শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু দিন শেষে সেই সৌদি আরব কিন্তু ইউরোপ এবং আমেরিকার দালালি করে। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। এবং এই সৌদি আরবকে দিয়ে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকেও নিয়ন্ত্রণ করে আমেরিকা। এটা চিরন্তন সত্য কথা এবং এটাই প্রকৃত বাস্তবতা। এরপর আপনি ইরানকে বলতে পারেন, কিন্তু আমাদের দেশের আলেমরা ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবেই মনে করে না, মনে করে তাদের আকীদা ভ্রান্ত এবং তারা প্রকৃতপক্ষে ইসলামিক দলই না এবং সেটা ইসলামিক শরিয়া রাষ্ট্রও না। এখন ইরানকে যদি বাদ দেন, আরও একটা রাষ্ট্রের কথা বলা যায়, সেটা হচ্ছে আফগানিস্তান। এবং বাংলাদেশের প্রত্যেকটা আলেম মনে করে যে একমাত্র ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা আছে আফগানিস্তানে, এবং আমিও সেটা মনে করি। কিন্তু এই আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? যদি এটাকে আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশে এই অবস্থায় খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। আমি আপনাদেরকে আফগানিস্তানের পুরো ঘটনাটা ব্যাখ্যা করে শোনাব না, কিন্তু কিছু চুম্বক অংশ বলি। 2001 সালে এই আফগানিস্তানের উপর আমেরিকা হামলা করে কিসের ভিত্তিতে? যে টুইন টাওয়ারে হামলা করেছে। কে করেছে? ওসামা বিন লাদেন। এবং সেই লাদেনকে আশ্রয় দিয়েছে কে? আফগানিস্তান এবং আফগানিস্তানের প্রধান মোল্লা ওমর। এবং এই লাদেনের অজুহাতে আফগানিস্তানে আমেরিকা হামলা করে এবং সেই রাষ্ট্রটাকে তছনছ করে দেয়। এমনকি এই টুইন টাওয়ারে যে হামলা করেছে ওসামা বিন লাদেন, এটার কোনো প্রমাণ আমেরিকা দেখাতেও পারেনি, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এই কাজটা করেছে। এমনকি এই টুইন টাওয়ারে হামলার পর ওসামা বিন লাদেন নিজে একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল। তিনি বলেছেন যে একজন মুসলমান কখনো কোনো নিরীহ মানুষের উপর আক্রমণ করতে পারে না। মানে এই টুইন টাওয়ারে হামলার কথা লাদেন সরাসরি অস্বীকার করেছিল, কিন্তু তারপরেও সে আফগানিস্তানে আমেরিকা এই টুইন টাওয়ারে হামলাকে কেন্দ্র করে বা এর অভিযোগে আফগানিস্তানে হামলা করে এবং এই আফগানিস্তানের যে খেলাফত এটাকে ধ্বংস করে দেয়। তার মানে দাঁড়ালো, আমেরিকা যদি মনে করে যে কোনো রাষ্ট্র ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে বা তারা ইসলামিক খেলাফত কায়েম করেছে, তাদেরকে যে কোনো অজুহাতে তাদের উপর আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দেবে। এমনকি আমেরিকা যা চায় বা তারা যেভাবে বলে সেভাবে যদি কোনো মুসলিম রাষ্ট্রের প্রধান যদি না চলে, তার খেলাফত প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই। তার কথার বাইরে চললেই তাদেরকেও তারা ক্ষমতাচ্যুত করে। যেমন ব্যাপক জনপ্রিয় থাকার পরেও ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এমনকি বিনা দোষে কোনো অপরাধ করা ছাড়া সেই মামলায় তাকে এখন পর্যন্ত জেলে রাখা হয়েছে। এবং সবচাইতে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে এবং অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদেরকে সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখেছে। এটা হচ্ছে মূল বাস্তবতা। এর বাইরে তুরস্কের এরদোয়ানকে সরানোর নানা রকম ফন্দি করেছিল, কিন্তু এই তুরস্কের এরদোয়ান এখন পর্যন্ত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায় বা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে এরকম কোনো বক্তব্য দেয়নি। মানে শুধুমাত্র আমেরিকার কথা পরিপূর্ণ না শোনার কারণে তাকে ক্ষমতাচ্যুত করার আপ্রাণ চেষ্টা করছে।
এমনকি ইরানের উপরও তারা কিভাবে আক্রমণ করেছে সেটা আপনারা এই সম্প্রতি দেখেছেন। তো আমার যেই মূল বক্তব্য সেটা হচ্ছে, বাংলাদেশে বর্তমান এই পরিস্থিতিতে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, এবং যারা এই খেলাফত প্রতিষ্ঠার কথা বলছে তারা সত্যিকার অর্থে ভাওতাবাজি করছে নাকি সত্যি সত্যি তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। প্রথমে এই এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে একটু শোনাই। আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো, আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো, তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাতা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে, সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। আর যারা বুলেট নয়, ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্য শোনার পর তার সমর্থকরা ঠিক ঠিক বলে নানা রকম স্লোগান দিয়েছে, এবং অনেক আলেমও কিন্তু সেখানে বক্তব্য দিয়েছে। বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। বাস্তবিক অর্থে তারা যে কথাগুলো বলেছে এগুলোকে আমি সমর্থন করি, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে এই অবস্থায় তাদের এই বক্তব্যগুলো দেওয়া আদৌ কি উচিত হয়েছে, বা সত্যিকার অর্থে তারা কি দূরদর্শী চিন্তা করে এই বক্তব্যটা দিচ্ছে? একটু চিন্তা করেন, এনায়েতুল্লাহ আব্বাসী কি বলেছে? যারা বুলেট না ব্যালটের রাজনীতি করে তারা মুনাফিক। আচ্ছা, ধরলাম যারা এই ব্যালটের মাধ্যমে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় তারা মুনাফিক, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। বা এনায়েতুল্লাহ আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবে, এটাও মেনে নিলাম। কিন্তু বাস্তবিক অর্থে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে যেই বুলেটের কথা এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে, সে কি বুলেট সম্পর্কে কোনো কিছু জানে, বা বুলেট সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা আছে? শুধু মুখেই খেলাফত প্রতিষ্ঠা করবে এরকম বললে কি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে? বাস্তবিক অর্থে বুলেট কি জিনিস এটা যদি এইসব আলেমরা বুঝতো, আমার মনে হয় না এই বক্তব্য দিত। এছাড়া আফগানিস্তানে যে খেলাফত প্রতিষ্ঠা করেছে, করার পর 2001 সালে তাদের রাষ্ট্রটাকে আমেরিকা দখল করে নিয়েছে এবং তাদের তাবেদার সরকার বসিয়েছে। কিন্তু তারপরেও তারা কিন্তু এই বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রেখেছে, মানে প্রায় 20 বছর। এই 20 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পর অবশেষে আমেরিকা আবার তাদের হাতে ক্ষমতা দিয়ে বা তাদের সাথে চুক্তি করে তারা চলে গিয়েছে। এখন আমেরিকা কেন চলে গিয়েছে? আমেরিকা এই জন্য চলে গিয়েছে যে তারা আফগানিস্তানে তাদের এই সরকারকে টিকিয়ে রাখা তাদের লস প্রজেক্ট মনে করেছে। যখনই তারা এটাকে লস প্রজেক্ট মনে করেছে, ঠিক তখন তারা ছেড়ে চলে গেছে। কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশে যারা এই খেলাফত আন্দোলনের ডাক দিচ্ছে বা খেলাফত প্রতিষ্ঠা করার কথা বলছে গণতন্ত্রের বাইরে গিয়ে, তারা কার সাথে যুদ্ধ করবে? তারা কি বাংলাদেশের এই সাধারণ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? আফগানিস্তানের তালেবানরা যুদ্ধ করেছে আমেরিকান সৈন্যের বিরুদ্ধে, এবং তারা এটাকে জিহাদ হিসেবে বলতে পেরেছে। কিন্তু বাংলাদেশে যে সেনাবাহিনী
যে পুলিশ বাহিনী এবং যারা ক্ষমতায় আছে তারাও তো মুসলমান, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? এখন বলতে পারেন তাহলে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা কিভাবে হবে? বাংলাদেশের যে সংবিধান বা রাষ্ট্রীয় যে আইন, এই সব কিছু মোতাবেক জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে এবং 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে সংবিধান পরিবর্তন করা যাবে এবং সেই সংবিধান পরিবর্তনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। মানে ইসলামিক আইনগুলো দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব যদি জনগণকে বুঝিয়ে তাদেরকে তাদের পক্ষে এনে ব্যালটের মাধ্যমে যদি তারা সেটা করতে পারে। আমি আগেই বলেছিলাম যে বিশ্বের যে সুপার পাওয়ারগুলো রয়েছে তারা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হতে দেবে না, যে কোনো অজুহাতে তারা আক্রমণ করবে। তাই এই কারণে প্রথমে এই ইসলামিক দলগুলোকে সেই আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও থাকতে হবে, সেই সক্ষমতা দেখাতেও হবে এবং এই সুপার পাওয়ার যাতে এরকম মনে করে যে সেই দেশে আক্রমণ করে সেই দেশ জয় করা সম্ভব না, আর জয় করলেও সেটা আফগানিস্তানের মতো টিকিয়ে রাখা সম্ভব না, এরকম যদি শক্তিমত্তা, এরকম যদি প্রেক্ষাপট যদি দেখাতে পারে তখন সেটা সম্ভব। না হয় দেশটাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়া ছাড়া আর কোনো কিছু কি হবে? এছাড়া যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসেও, সাথে সাথে কিন্তু এই ইসলামিক খেলাফত বা ইসলামিক আইনগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করা পুরোপুরি সম্ভব হবে না। সেটা যদি করতে হয় প্রথমে বাংলাদেশের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে তারাও এই ইসলামিক শরিয়া আইনকে পছন্দ করে এবং এটা যে আল্লাহর আইন, এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত এবং এটাই করতে হবে মুসলমান হিসাবে, সেটা তাদের অন্তরেও থাকতে হবে। আর না হয় পুরো সেনাবাহিনীকে সেই জাতীয় লোক দিয়ে পরিপূর্ণ করতে হবে। এরপর বহিরাগত যেসব আক্রমণগুলো হবে সেই আক্রমণগুলোর এগেনিস্টে যেই শক্তিমত্তা দেখানো দরকার। এবং বর্তমান যে যুগ, এই যুগে এখন ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না এবং বন্দুক দিয়েও যুদ্ধ হয় না, এখন সব যুদ্ধ হয় আকাশপথে। কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা কি আছে? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রে যেই প্রযুক্তি, এই প্রযুক্তির সক্ষমতা কতটুকু রয়েছে? যেসব আলেমরা এইসব বক্তব্যগুলো দিচ্ছেন এই মুহূর্তে, যখন ইসলামিক দলগুলো স্বপ্ন দেখতেছে যে তারা জোটবদ্ধ হয়ে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে, এখন সেটা কতটুকু বাস্তবায়ন হয় সেটা আল্লাহ তাআলা খুব ভালো জানে। কারণ আল্লাহ তাআলার পরিকল্পনা হচ্ছে সবচাইতে উত্তম পরিকল্পনা। এখন আল্লাহ তাআলা কী চায় এবং ইসলামিক দলগুলোর ভাগ্যে কি রেখেছে সেটা আল্লাহ ভালো জানে। যদি এই বাংলাদেশকে যদি ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহ তাআলা, তাহলে বাংলাদেশের মানুষের অন্তরে সেরকম মহব্বত ঢুকিয়ে দিবে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইসলামিক দলগুলোর হাতে যাওয়ার পর তারা যতটুকু সক্ষমতা তৈরি করতে পারলে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে টিকে থাকতে পারবে, সেরকম যোগ্যতাও বা সেরকম দূরদর্শিতাও এই ইসলামিক দলগুলোর নেতাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা আল্লাহ তাআলা কীভাবে দিবে, কখন দিবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এবং আমি মনে করি যে ইসলামিক দলগুলো এইসব কাদা ছোড়াছুড়ি না করে যদি একতাবদ্ধ হতে পারে এবং বর্তমান প্রক্রিয়ায়ও যদি তারা চেষ্টা করে, হয়তো তারা সফল হলেও হতে পারে। যদিও আমি মনে করি যে এখন পর্যন্ত সেই সক্ষমতা তৈরি হয়নি, মানে ইসলামিক দলগুলোর সেই সক্ষমতা এখনও তৈরি হয়নি। কিন্তু আগামী নির্বাচনে না হলেও তারপরের নির্বাচনে হলেও হবে। কিন্তু এই বর্তমান সময়ে যখন মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে বা ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ব্যালটের মাধ্যমে তারা প্রথমে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টাটা চালাচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে জামাত আপ্রাণ চেষ্টা করছে যাতে এই পশ্চিমা দেশগুলো তাদেরকে সন্দেহ না করে এবং তাদেরকে গণতান্ত্রিক দল মনে করে। সেই চেষ্টাটা যখন চালাচ্ছে সেই মুহূর্তে এই জাতীয় বক্তব্য দেওয়া এবং বিদেশিদের কাছে এটা প্রচার করানো যে সত্যি সত্যি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এগুলো দেখানো এবং
বিশ্ব মিডিয়াগুলো যাতে বলতে পারে যে বাংলাদেশে এই ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, সেই প্রেক্ষাপটগুলো তৈরি করে দেওয়া, এটা কি সত্যি কোনো দূরদর্শিতার কাজ হচ্ছে? যারা এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যকে সমর্থন করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে এই জাতীয় কর্মকাণ্ড করাটা কি আদৌ ইসলামিক দলগুলোর জন্য উপকারী বলে মনে করছেন? যেসব আলেমরা এই জাতীয় বক্তব্য দিচ্ছেন, আরে প্রযুক্তিগত এই সক্ষমতা তো দূরের কথা, তাদের ন্যূনতম বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান আছে? এখন পর্যন্ত ইসলামিক দলগুলো বা এই ইসলামিক দলগুলোর পক্ষে কথা বলার মতো একটা গণমাধ্যম পর্যন্ত তৈরি করতে পারেনি। অন্যান্যগুলো বাদে দিলাম, যে তাদের বিরুদ্ধে যদি প্রপাগান্ডা ছড়ানো হয় সেটা বিশ্ববাসীর কাছে যৌক্তিকভাবে তুলে ধরার সেই সক্ষমতা পর্যন্ত তৈরি করতে পারেনি। আর ওনারা বক্তব্য দিচ্ছেন যে খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন, এবং ওনাদের এই বক্তব্যের যদি সমালোচনা করা হয় তাদেরকেও ইসলাম বিদ্বেষী হিসেবে ফতুয়া দিচ্ছেন, তাদেরকে জুতা মারবে বলছেন। সত্যিকার অর্থে সব কিছু আবেগ দিয়ে হয় না, আবেগের সাথে সাথে বিবেকটাকেও কাজে লাগাতে হয়। যখন মুসলমানরা পুরো বিশ্ব শাসন করেছে এবং মুসলিম সালতানাতগুলো যখন পুরো বিশ্বকে শাসন করেছে, শুধুমাত্র তারা আবেগ দিয়ে শাসন করে নাই, তাদের বিচক্ষণতা, তাদের ধৈর্য, তাদের হিকমা এবং তাদের প্রজ্ঞা এবং প্রযুক্তিগত বিদ্যা সব কিছু একত্রিত করে তারপর তারা বিশ্ব শাসন করেছে এবং বিশ্ব নিয়ন্ত্রণ করেছে। কিন্তু যারা সত্যিকার অর্থে এখন এই খেলাফতের কথা বলে এই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান এবং এই ইসলামিক দলগুলো ভোটের মাধ্যমে যেই সফল হওয়ার স্বপ্ন দেখতেছে, তাদের এই স্বপ্নকে নস্যাৎ করার জন্য এই কর্মকাণ্ডগুলো বলে আমি মনে করছি। হয় তারা বুঝে শুনে এই ইসলামিক দলগুলো যাতে ক্ষমতায় আসতে না পারে সেই রাস্তা করছে, আর না হয় তারা অজ্ঞতার বশে এগুলো করছে। বোকা বন্ধুর চাইতে জ্ঞানী শত্রুও উত্তম, কারণ বোকা বন্ধু উপকার করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিই করে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।